সিরাজদৌল্লাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তাকে রাখবে না, তাকে রাখলে মুশকিল হয়ে যাবে। সিরাজদৌল্লার একমাত্র নিদর্শন হচ্ছে এটা। আর এটা ওই যে বলে না যেটা প্রাসাদ ছিল না, না, এটা বাংলা, বিহার, উড়িষ্যার দরবার। এটা পুরো কংক্রিট। এক কলঙ্কিত ইতিহাস বহন করে চলেছে এই বাড়ির সদর দরজা। ইতিহাস কোনোদিন মরে না, সে বেঁচে যায় ভাঙা ইটের খাঁজে, গঙ্গার হাওয়ায় আর প্রাসাদের নির্জন অলিন্দে। আজ আমি এমন এক শহরে দাঁড়িয়ে আছি যার মাটিতে মিশে আছে নবাবী আভিজাত্য, চরম বিশ্বাসঘাতকতা আর এক স্বাধীন বাংলার শেষ দীর্ঘশ্বাস। এখানে পাথরে পাথরে গল্প লেখা আছে, কোথাও রূপের অহংকার, কোথাও ধর্মের পবিত্রতা, আবার কোথাও ক্ষমতার লোভের রক্তের দাগ। আজ আমরা এই ব্লগে শুধু ঘুরবো না, সময়কে ছুঁয়ে দেখব, অনুভব করব সিরাজের সেই একাকিত্ব, রানী ভবানীর অসীম ভক্তি, আর গঙ্গার সেই শান্ত স্রোতে ভেসে খুঁজব বাংলার সেই হারানো গৌরবকে। গুড মর্নিং। একেবারে ব্রাইট সানি ডে, আর সকাল সকাল প্যালেস ভিউ হোটেল থেকে প্যালেস দেখেই দিন শুরু করলাম। এখান থেকে কি সুন্দর করে দেখা যাচ্ছে দেখুন হাজারদুয়ারি। আজকে কিন্তু গোটা মুর্শিদাবাদটা ভালো করে ঘুরে দেখবো। অ্যাকচুয়ালি দুটো পার্টে আমি ভাগ করে নিয়েছি। আজকে একটা পোর্শন, পরের দিন আরেকটা পোর্শন। আপনাদের ডিটেলে দেখাবো কোথায় কখন যাবেন, কি কি রয়েছে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই ব্লগে। আগের এপিসোডেই আপনারা দেখেছেন 3 দিনের সফরে মুর্শিদাবাদে বেড়াতে এসেছি, আর আমরা উঠেছি লালবাগের হোটেল প্যালেস ভিউতে, 3 স্টার হোটেল। আর আমার দেখা এই চত্বরের বেস্ট হোটেল। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই প্রত্যেকের ব্যবহার। বিশেষ করে হোটেল ওনার অমিতদা আর মধুলিনাদির কথা বলতেই হবে, অমায়িক মানুষ। হোটেলের একদম উল্টো দিকেই রয়েছে কার পার্কিং। এখানে প্রত্যেকটা রুমের সঙ্গেই কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট সেরে শঙ্খকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম নবাবী শহরের টানে। আজকেও সঙ্গে অমিতদা রয়েছে, অমিতদাই গাড়ি ড্রাইভ করছেন। আর এই যে পেছনে সুস্মিতা, সোমনাথদা। আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। প্রথমেই আমরা চলে যাব ফৌতি মসজিদ দেখতে। এই জায়গাটার নাম কুমারপুর। 1740 সালে নবাব সরফরাজ খাঁ এই মসজিদটা তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। এদিকে বাঁশঝাড়, দেখেই বুঝতে পারছেন কোনো মেনটেনেন্সই নেই। এত বড় একটা স্ট্রাকচার খাঁ খাঁ করছে পুরো। এটা কিন্তু মুর্শিদাবাদের অন্যতম বৃহত্তম মসজিদ। এর দৈর্ঘ্য প্রায় 135 ফুট। মসজিদটিতে মূলত 5টি বিশাল গম্বুজ দিয়ে ছাদ তৈরির পরিকল্পনা করা হয়েছিল, তবে কাজ অসম্পূর্ণ থাকায় বর্তমানে মাত্র 2টি গম্বুজই টিকে আছে। ভেতরে কিন্তু পেঁচানো সিঁড়িও রয়েছে। তবে দেখেই আপনারা বুঝতে পারছেন অত্যন্ত শোচনীয় আর জীর্ণ অবস্থায় রয়েছে এই মসজিদ। বহু বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। কত বছরের পুরনো ইতিহাস লুকিয়ে রয়েছে এই নোনা ধরা ইটগুলোয়। ফৌতি বা ফৌত মানে হচ্ছে আরবিতে মৃত্যু।
যেহেতু নবাবের মৃত্যুর কারণে এখানকার কাজ বন্ধ হয়ে গিয়েছিল, তাই এটা ফৌতি মসজিদ। অসম্পূর্ণ যে গম্বুজগুলো রয়েছে দূর থেকে ফুটো বা গর্তের মতো দেখায়, তাই একে ফুটি মসজিদও বলে আবার অনেকে। দুটো নামই রয়েছে, ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ। মুর্শিদাবাদের ইতিহাস কিন্তু বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা, যেখানে নবাবী আভিজাত্যের পাশাপাশি হিন্দু ও জৈন ঐতিহ্যের গভীর প্রভাব মিশে আছে। জগৎ শেঠদের হাত ধরে এখানে জৈন সংস্কৃতির সমৃদ্ধি ঘটেছিল, যা আজও কাঠগোলা বাগানে জীবন্ত। এই জায়গাটার নাম কাঠগোলাপের বাগান কেন জানেন? একটা সময় এখানে প্রচুর পরিমাণে কাঠগোলাপ চাষ করা হতো। 1873 সালে বণিক লক্ষ্মীপত সিং দুগার আর ধনপত সিং দুগার, তারা জৈন সম্প্রদায়ের ছিলেন, তারা নির্মাণ করেছিলেন এই কাঠগোলাপের বাগান। দুশো 260 বিঘা জায়গার উপর রয়েছে এই কাঠগোলাপের বাগান। সামনেই একটা মিউজিয়াম রয়েছে, টিকিট কাটতে হবে আমাদের 40 টাকা পার পারসন। প্রচুর ছেলেমেয়েরা এখানে এসেছে আজকে। আজ শনিবার, বুঝতেই পারছেন, উইকেন্ড, আর শীতও প্রায় শেষ হয়ে আসছে, তাই সবাই তার আগে পুরো যতটা ঘোরাঘুরি করা যায়, যতটা এনজয় করা যায়, সবাই বেরিয়ে পড়ছেন। সাধারণত রাজস্থান বা গুজরাটে এ ধরনের ধাপযুক্ত কুয়ো দেখা যায়। কাঠগোলাপ বাগানের ভেতরের এই বাউড়ি বা বাউলি অত্যন্ত বিরল আর রহস্যময় একটা স্থাপত্যের নিদর্শন। অনেকে বলেন যে বাড়ির মহিলাদের জন্য এই বাউড়ি তৈরি করা হয়েছিল। আবার শোনা যায় এই বাউড়ির তলদেশে একটি গোপন সুড়ঙ্গ ছিল, যা নাকি বিপদের সময় সরাসরি জগৎ শেঠের বাড়িতে বা গঙ্গার ঘাটের দিকে পালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। কি দারুণ জাফরির কাজ, আজও চোখে পড়বে। আর ঠিক পাশেই আছে মাইকেল অ্যাঞ্জেলোর পাথরের মূর্তি। ভাগীরথীর তটে গড়ে ওঠা এই শহর আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জীবন্ত দলিল। 1773 সালে লক্ষ্মীপত সিং দুগার এটি তৈরি করেন কাঠগোলাপ থেকে কাঠগোলা, যা শোনা যায় একসময় পারস্য থেকে আসা বিরল কালো গোলাপ পাওয়া যেত এখানে। সেই কালো গোলাপকেই বলা হচ্ছে কাঠগোলাপ। যেহেতু জায়গাটার নাম কাঠগোলাপের বাগান, তাই খানিকটা বাগান এখনো রয়েছে, সেই বাগানে গোলাপ ফুলও রয়েছে। একটু দেখাই আপনাদের। বিভিন্ন রকমের গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ। এই সব গোলাপ থেকে কিন্তু খুব সুগন্ধি আতর তৈরি হয়। মুর্শিদাবাদে বেশ কয়েকটা জায়গা আপনারা পাবেন যেখানে আতর তৈরি হয় আজও, এবং ট্র্যাডিশনাল উপায়ে আতর তৈরি হয়। সুন্দর গন্ধ আসছে গোলাপে। এই গন্ধটাই আর পাওয়া যায় না এখন বাজার থেকে কেনা গোলাপে। কিন্তু এখানে যে গোলাপ গাছগুলো রয়েছে সুগন্ধি গোলাপ, এই কারণে এই গোলাপগুলো থেকে ভালো আতর তৈরি করা যায়। বিভিন্ন রঙের গোলাপ দেখছেন, সেই এক এক রকমের আতর পাওয়া যায়। মুর্শিদাবাদে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আজও ট্র্যাডিশনালভাবে আতর তৈরি করা হয়। একটা সময় কিন্তু এই কাঠগোলাপের বাগান এই আতর তৈরির জন্যও বিখ্যাত ছিল। এখানে প্রচুর আম গাছ রয়েছে, আর আম গাছে চলে এসেছে মুকুল, একটা হালকা সুগন্ধ। যারা গ্রামে বড় হয়েছেন তারা এগুলো বুঝতে পারবেন। এদিকে ইন্দো ইউরোপীয় স্থাপত্যের মিশেলে তৈরি এই চারতলা প্রাসাদটিতে রোমান ও ভিক্টোরিয়ান কারুকার্য আজও স্পষ্ট। এটি কিন্তু একটা মিউজিয়াম এখন। এই যে জায়গাটা দেখছেন, এখানে আগে হীরাবাই নাচ করতেন, বাইজি হীরাবাই।
1 ঘন্টা নাচের জন্য তৎকালীন সময়ে তিনি নিতেন 5,000 স্বর্ণমুদ্রা। আর এটা সেই কিচেন, এখানে রান্নাবান্না হতো। বাড়ির মহিলারা হয়তো এখান থেকেই নাচ দেখতে পারতেন। সেই যুগে তো তাদের বাইরে এসে সামনে বসার অধিকার ছিল না, আর এখানে হতো সেই নাচ। এই জায়গাটা দেখছেন, এখানে জৈন গুরুরা, যে মঙ্করা রয়েছেন, তারা যখন আসতেন তাদেরকে থাকতে দেয়া হতো। জৈনরা সাধারণত খুবই ধর্মভীরু হন। তাদের যে দাদা গুরুরা হন তাদের থাকার এই জায়গা, দাদা বাড়ি। এখানে রয়েছেন আদিনাথ, কিন্তু এই আদিনাথ জৈনদের আদিনাথ, জৈন তীর্থঙ্কর। আদিনাথ মন্দিরের ভেতরটা দারুণ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কিন্তু ছবি তুলতে দেওয়া হয় না। প্রত্যেকটা জায়গাতেই তাই, যেখানেই যাওয়া হচ্ছে ভেতরে ছবি তোলা অ্যালাউড নয়। তাই আপনাদের আসতে হবে, এসে দেখতে হবে। এই জায়গাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। প্রচুর হাঁটাহাঁটি হলো, ঘোরাঘুরি হলো। এবার এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠকে জানেন তো? জগৎ শেঠ কিন্তু কোনো নাম নয়, এটি একটি উপাধি যার অর্থ বিশ্ব ব্যাংকার। 18শো শতাব্দীতে এই পরিবারের সম্পদ ছিল তৎকালীন ব্যাংক অফ ইংল্যান্ডের চেয়েও কয়েক গুণ বেশি। এমনকি প্রয়োজনে দিল্লির নবাবকেও টাকা ধার দিতেন জগৎ শেঠ। বুঝতে পারছেন তো বাংলা তখন কতটা সমৃদ্ধ ছিল? আজকের সময় দাঁড়িয়ে ভাবতেই কষ্ট হয়, তাই না? জগৎ শেঠের বাড়ি, আর পাশেই পরেশনাথ টেম্পল। এখানে আপনারা চাইলে 70 টাকা দিয়ে গাইড নিতে পারেন, একটি পরিবারের জন্য একটি গাইড। এখানেও ছবি তোলা নিয়ে সমস্যা রয়েছে। প্রত্যেকটা জায়গার ভেতরই ভালো ভালো জিনিস রয়েছে যেগুলো দেখা দরকার, যে ইতিহাসগুলো জানা দরকার। আপনাদের আসতে হবে, এসেই দেখতে পাবেন, কেননা ছবি তোলা বেশিরভাগ জায়গায় বারণ। মিউজিয়ামের ভেতরে অনেক কিছুই রয়েছে, ভেতরে যেতে হবে, তাহলে বুঝতে পারবেন তৎকালীন সময়ে কিভাবে কাজ চালাতেন জগৎ শেঠ। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে এই পরিবারের সম্পর্কের অবনতি ঘটলে মেহতাব চাঁদ এবং স্বরূপ চাঁদ রবার্ট ক্লাইভের সঙ্গে হাত মেলান। যেমনটা শোনা যায়, পলাশির যুদ্ধের অর্থায়ন ও ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরির প্রধান কারিগর ছিলেন এই জগৎ শেঠ রাই। এই বাড়িতে কিন্তু রহস্যময় গোপন সুড়ঙ্গও আছে। এটা হলো অস্ত্রাগার। আর এদিকে দেখুন, বাড়ির মধ্যেই রয়েছে মন্দির, মা লক্ষ্মী আছেন এখানে। এটা নসিপুর রাজবাড়ি। কি কি আছে দেখে নিন এখানে। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার হল এবং একটি ঐতিহাসিক আয়না যা নিজের মুখ দেখা যাবে না, আর প্রাচীন ব্যবহৃত আসবাবপত্র, জিনিসপত্র রয়েছে।
এই নসিপুর প্রাসাদ নবাবী আর ব্রিটিশ আমলের এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। মূলত পানিপথ থেকে এসেছিলেন দেবী সিংহ, আর এই বিশাল প্রাসাদ তিনিই তৈরি করেন প্রায় 250 বছর আগে। তিনি নবাবী আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে রাজস্ব আদায় করতেন। আপনারা দেখেই বুঝতে পারছেন এই প্রাসাদের যা স্থাপত্য শৈলী তা কিন্তু খানিকটা গ্রিক স্থাপত্যের সঙ্গে মেলে। মুর্শিদাবাদে সাধারণত আমরা যেরকম স্থাপত্য দেখতে পাই তার থেকে এটা খানিকটা আলাদা। প্রায় 250 বছর আগে তৈরি, আজও কত সুন্দর রয়েছে। মেনটেনেন্স রয়েছে, এখানে মেনটেনেন্স রয়েছে সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে দেখে। অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা ওয়েল মেনটেন্ড। বিভিন্ন পুঁথিপত্র সবই ছিল একটা যুগে, আজ খুবই খারাপ অবস্থায় আছে। এটা মন্দির, ভেতরে রয়েছেন হনুমানজি। রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দেবী সিংহ, তবে এই প্রাসাদ তৈরি করেছিলেন রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর। ইতিহাস বলছে দেবী সিংহ অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর একজন মানুষ ছিলেন। এবারে আমরা যাচ্ছি ফাঁসি ঘরের দিকে। তো দেবী সিং এখানে বিচার করে কারোর যদি ফাঁসি হতো মনে করতো, এই ঘরে নিয়ে গিয়ে তাকে ফাঁসি দেওয়া হতো। ফাঁসি ঘর, এই যে শিকল ঝুলছে, আর এখানে নিচে ছিল একটা কুয়ো, গঙ্গার সঙ্গে সরাসরি কানেক্টেড, কিন্তু এখন বুঝিয়ে দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে ফাঁসি ঘর, খুব অদ্ভুত তাই না? শেষ জীবনে এখানে বহু মন্দির তৈরি করান। এখান থেকে একদম পাশেই আছে জাফরগঞ্জ আখড়া, আর তার পাশেই মির্জাফরের প্রাসাদ। মির্জাফরের প্রাসাদের উল্টো দিকেই প্রথমে দেখতে পাবেন মির্জাফরের বাগান, যেখানে সেই বিখ্যাত কহিতুর আম পাওয়া যায়। তবে খুব খারাপ লাগলো, মির্জাফরের বাড়ির কোনো অংশই কিন্তু আর অবশিষ্ট নেই, শুধুমাত্র এই গেটটাই রয়েছে। এক কলঙ্কিত ইতিহাস বহন করে চলেছে এই বাড়ির সদর দরজা। এখানকার ইটের গায়েও লেগে রয়েছে বিশ্বাসঘাতকতার ইতিহাসের ছোঁয়া। এখানেই কিন্তু আমাদের সঙ্গে এবার যোগ দিয়েছেন দেবাশিস দা। তিনি শিক্ষক এবং গাইডও বটে। দাদা, ইমামবাড়া দেখলাম আমরা ভেতরে, কিন্তু আবার এটার তো একটা বিশ্বাসঘাতকতার ইতিহাসও বহন করছে এই জায়গাটা। একটু শর্টে আমাদের বলুন, মানে কেন ইমামবাড়া হঠাৎ কেন ভেতরে? এটার পিছনে একটা বড় ইতিহাসের প্লট রয়েছে। আমরা যদি খুব ভালো করে বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমরা যে প্যালেসে দাঁড়িয়ে রয়েছি, এই প্যালেসটির নাম হচ্ছে জাফরাগঞ্জ প্যালেস। এই প্যালেসটি তৈরি করেছিলেন বিখ্যাত সেই নবাব সিরাজউদ্দৌলার দাদু নবাব আলীবর্দী খান। পরবর্তীকালে আলীবর্দীর বোনের সাথে মির্জাফর যেহেতু বিয়ে করলেন, সেই সূত্রেই কিন্তু এই প্রাসাদটা তার কাছে এসেছিল এবং তিনি মাসনাদ লাভ করার আগে পর্যন্ত এই প্যালেসে বসবাস করতেন।
অদ্ভুতভাবে 1757 সালের ঘটনা আমরা প্রত্যেকেই জানি, সেই বিখ্যাত যুদ্ধ, পলাশির এবং যুদ্ধ। মির্জাফরের বিশ্বাসঘাতকতার একেবারে কথাও আমরা জানি। মির্জাফরের বিশ্বাসঘাতকতার কথা আমরা প্রত্যেকেই জানি। সিরাজদৌল্লাকে পরবর্তীকালে ধরে নিয়ে এসে এই প্রাসাদের ভেতরে বন্দি করে হত্যা করা হয়েছিল মির্জাফরের বড় ছেলে মিরনের নির্দেশে তার ছোট্টবেলার বন্ধু মোহাম্মদী বেগ। সেই থেকেই এই প্যালেসটির নাম দেওয়া হয়েছিল নেমকহারাম দেউরি, বিট্রেয়ার হাউস। প্যালেসটি বর্তমানে একটা ধার্মিক অনুষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে যে প্যালেসের আমরা টাইনি পার্টগুলো পাচ্ছি সেগুলো কিন্তু কনভার্ট করে দেওয়া হয়েছে ইমামবাড়াতে। যাতে মানুষ এখানে আসেন, মানে ওই যে একটা বিশ্বাসঘাতকতার ইতিহাস, ওটা যাতে আস্তে আস্তে মুছে যায় মানুষের মন থেকে। একদম। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন, নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। এখানে কিন্তু মির্জাফরের কবর রয়েছে, তার স্ত্রীরও রয়েছে এবং তার পরিবারের অনেক সদস্যদেরও রয়েছে। চলুন ভেতরে ঢুকে একবার দেখে আসি। যিনি বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসের একটা ব্যতিক্রমী চরিত্র, নবাব মির্জাফর যে মণি বেগম, বাবু বেগম এবং মণি বেগম, যারা ইতিহাসের পাতায় জ্বলন্ত একটি চরিত্র। তৎকালীন সময়ে মহিলাদের মধ্যে অনেক, মুসলিম সমাজের মহিলাদের মধ্যে অনেক এগিয়ে থাকা দুজন মহিলা, বিশেষ করে মণি বেগমের ইতিহাস। মণি বেগম নবাব বাহাদুর ইনস্টিটিউশন তৈরি করেছিলেন। মুর্শিদাবাদের নবাবী পরিবারের বাচ্চাদের শিক্ষার জন্য তিনি তৈরি করলেন নবাব বাহাদুর ইনস্টিটিউশন, যেটি এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে। এবং আমরা জানি মুসলিম রিচুয়াল অনুযায়ী মহিলারা কখনো পর্দার বাইরে আসেন না, সেই কারণে মৃত্যুর পর তাদের সমাধিও কিন্তু ঢেকে ঘরের রাখা ভেতরে হয়েছে। রয়েছে। এখন আমরা যেখানে চলে এসেছি এটা হলো মুর্শিদাবাদের অন্যতম রহস্যময় আর শিহরণ জাগানো জায়গা, কালিজা বেগমের সমাধি। এখন যে সিঁড়িটার উপর দিয়ে আমরা যাচ্ছি, বেগম আজিমুন্নিসার সমাধি রয়েছে এর নিচে। তাকে ঘিরে এক আজব কাহিনী রয়েছে। তিনি নাকি ছোট ছোট বাচ্চাদের কলিজা কাঁচা খেয়ে নিতেন, এই ধরনের কাহিনী রয়েছে। কিন্তু ইতিহাস বলছে এই তথ্য বিকৃত করা হয়েছে। সাধারণ মানুষ এই জায়গার টানে এবং এখানে যে ভয়ঙ্কর কাহিনী রয়েছে সেই কাহিনীর টানে এই জায়গায় আসেন। কিন্তু সেই কাহিনী কতটা সত্য কতটা মিথ্যা তার প্রমাণ মেলে না ইতিহাসে। অনেকে বলেন যে সত্যি সত্যি আজিমুন্নিসা তিনি ছোট ছোট শিশুদের কলিজা খেতেন। কিন্তু আবার যদি ঐতিহাসিক ব্যাখ্যা করা যায় বা ইতিহাস যদি সাল হিসেব করা যায়, সমস্ত ইতিহাস নিয়ে একটুখানি পড়াশোনা করা যায়, তাহলে বোঝা যায় যে কোথাও একটা ঘটনা এদিক ওদিক হয়েছে, কোথাও একটা মিসম্যাচ রয়েছে সময়ের হিসেবে। তাই এই ঘটনা কতটা সত্য বলা মুশকিল। ওপরের যে হোয়াইট কাজগুলো রয়েছে এগুলো পঙ্খের কাজ আছে। ওপরের বাংলা ইট লাখৌরি কনসেপশনের, যেটা ছোট 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 ইট। হ্যাঁ, এই স্ট্রাকচারগুলোতে এই ছোট ইটগুলোই আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা প্রাচীনত্বের প্রমাণ। এবং ওপরে ক্যানোপি ফিক্সিং পয়েন্টগুলো রয়েছে। আগেকার দিনে দড়ি বেঁধে দেওয়া হতো
আর সামনের এই যে লনটি আমরা বর্তমানে দেখছি, এটা কিন্তু আগে পুরো নামাজিরা নমাজ পাঠ করবার জন্য ব্যবহার করতেন। তো ম্যাকেঞ্জির আন্ডারে বাংলায় যিনি কাজ করতেন তিনি হচ্ছেন রেনলের ম্যাপ থেকে আমরা বাংলার যে নদী খালবিলের ম্যাপটা পাই, তাতে আমরা দেখতে পাচ্ছি আজিমুন্নিসার এই সমাধি ভবনের একেবারে কাছে অসাধারণ গঙ্গা নদী। আর সেই গঙ্গা নদী বর্তমানে প্রায় পশ্চিম দিকে 1.5 কিলোমিটার সরে গেছে, এবং এই পশ্চিম দিকে আঁকাবাঁকা নদীটি সরে যাওয়ার ফলেই কথিত আছে সিরাজদৌল্লা প্যালেসের প্রায় 70% ধ্বংস হয়ে যায়। এবং এখান থেকেই নবাব মুর্শিদ কুলি খাঁ সর্বপ্রথম একটি উৎসবের সূচনা করেছিলেন, যেটি মুর্শিদাবাদ শহরে আজও প্রত্যেক বছর মে মাসের শেষ বৃহস্পতিবার সেই উৎসবটা আমরা পালন করে থাকি। উৎসবটির নাম হচ্ছে বেড়ার উৎসব। যে বেড়া ফেস্টিভ্যালের একটি অসাধারণ তৈলচিত্র পাবো হাজারদুয়ারি প্যালেসে জন্মাশালের আঁকা, সেখানে কিন্তু এই আজিমুন্নিসার মসজিদের ছবি এবং বেড়া ফেস্টিভ্যাল গঙ্গায় হচ্ছে তার ছবি কিন্তু তার মানে এখান থেকেই শুরু হয়েছে। এখান থেকেই শুরু হয়েছে। আমার সঙ্গে এখন রয়েছে অমিতদার ওয়াইফ লীনাদি। আমরা গাড়িটা হোটেলে রেখে এখন যাচ্ছি হাজারদুয়ারি দেখতে। বুঝতেই পারছেন, হাজারদুয়ারি মানেই বেশ অনেকটা সময়ের ব্যাপার, আর সবাই মিলে একেবারে হই হই করে যাওয়া হচ্ছে, তাই না বলো? একদম। তোমরা এখানে আসো কিন্তু তোমাদের যাওয়া হয় না খুব একটা। হ্যাঁ, খুব কমই যাওয়া হয়, সেইভাবে একটা সাথী পাওয়ারও সেটা হয় না, সাথী পাওয়া হয় না। মানে কালকে আমাদের এত রাত অবধি আড্ডা চলেছে, ঘুম হয়নি। আমি ঘুমিয়েছি 4টের সময়। ঘুমই হয়নি, আমি 1:30টার সময় চলে এসেছিলাম, ওরা 4টে অবধি আড্ডা মেরেছে। চলুন ঘুরে দেখি এখানকার ফেমাস হাজারদুয়ারি। সেই সকাল থেকে ঘোরাঘুরি চলছে, সবাই মিলে একটু ডাবের জলে গলা ভিজিয়ে নিলাম। এবার আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদের মুকুটের শ্রেষ্ঠ মণি দেখতে, যা আজও স্তম্ভিত করে দেয় সবাইকে। হাজারদুয়ারি, ঠিক ভেবেছেন। এই হাজারদুয়ারি, যার 1000টি দরজার গোলকধাঁধায় একসময় দিশেহারা হয়ে যেত শত্রুরা। এই 1000টি দরজার মধ্যে 100টি নকল আর বাকি 900টি আসল। আমার ঠিক পিছনে এই যে সাদা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইমামবাড়া। বিশাল লম্বা এই ইমামবাড়া, বলা হয় এশিয়ার মধ্যে সব থেকে লম্বা। আর ঠিক পিছনে রয়েছে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার কিন্তু ফেস করে রয়েছে হুগলির দিকে। মানে আগে যখন গঙ্গা দিয়ে কোনো পালতোলা নৌকো বা জাহাজ যেত, তখন নাবিকরা এখান থেকে সময় দেখতে পেতেন। দারুণ ব্যাপার, তাই না? তখনকার দিনে কত ভালোভাবে ভাবা হয়েছিল, ভাবো। এই মুহূর্তে আমি যে কামানটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটাকে বলা হয় আমাদের এই বাংলার দ্বিতীয় বৃহত্তম কামান। কিন্তু এর একটা অদ্ভুত নাম রয়েছে, বাচ্চোওয়ালি তোপ। জনশ্রুতি অনুযায়ী প্রথমবার যখন এই কামানটি দাগা হয়েছিল, এত ভয়ঙ্কর শব্দ হয়েছিল যে আশেপাশের এলাকার মহিলাদের নাকি গর্ভপাত হয়ে যায়। তারপর থেকে এই কামানটির নাম হয়ে যায় বাচ্চোওয়ালি তোপ। কিন্তু ইতিহাস বলছে বর্গী আক্রমণের সময় এই কামানের সাহায্যেই বর্গীদের মুখোমুখি হওয়া গিয়েছিল। তার মানে এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা ভারতের অন্যতম বৃহত্তম ইমামবাড়া। হাজারদুয়ারির প্রাসাদের ঠিক উত্তরে সমান্তরালে দাঁড়িয়ে রয়েছে। সিরাজউদ্দৌলা আগে এখানে কাঠ দিয়ে ইমামবাড়া তৈরি করেছিলেন। শোনা যায় সিরাজ নিজেই মদিনা থেকে পবিত্র মাটি আনিয়েছিলেন নিজের মায়ের জন্য, এখানেই স্থাপন করেছিলেন। এই বিশাল মিউজিয়ামের ভেতরে দেখতে পাবেন চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ঐশ্বর্য। বিশাল ঝাড়লণ্ঠন থেকে শুরু করে রহস্যময় আয়না, সিরাজের রক্তাক্ত তলোয়ার থেকে শুরু করে বিরল মসলিনের আবরণ, অসংখ্য পোর্ট্রেট। সত্যি হাজারদুয়ারি শুধু একটা প্রাসাদ নয়,
প্রাচীন বাংলার শেষ শৌর্য আর দীর্ঘশ্বাসের জীবন্ত সংগ্রহশালা, কোনোভাবে মিস করা যাবে না। ঘড়ির কাঁটায় এখন বিকেল 5:30। আপনাদের নিয়ে চলে এসেছি মতিঝিলে। আমরা এখন মতিঝিলের পুরনো দিকটায় এসেছি। এই যে বাড়িটা দেখছেন, এটা না আছে কোনো দরজা, না আছে কোনো জানালা। কামানের তোপ দিয়েও এটা ভাঙার চেষ্টা হয়েছে, কিন্তু ভাঙা যায়নি। অনেকে বলেন যে ঘসেটি বেগমের গুপ্তধন লুকানো আছে এখানে। এটাই হলো সেই বিখ্যাত মতিঝিল, ঘসেটি বেগমের মতিঝিল। মতি মানে মুক্ত, আর ঝিল মানে তো আপনারা জানেনই। নবাবী আমলে এখানে নাকি প্রচুর পরিমাণে সোনালী মুক্ত চাষ হতো। এই ঝিলের ঠিক পাশেই ছিল নবাব আলীবর্দী খাঁর কন্যা ঘসেটি বেগমের প্রাসাদ সাঙ্গি দালান। নবাব সিরাজউদ্দৌলার পতনের পিছনে বিরাট ভূমিকা ছিল ঘসেটি বেগমের। সেই প্রাসাদ থেকেই হয়েছে বহু ষড়যন্ত্র। মানুষের ভিড়টা একবার দেখুন। এদিকে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জায়গা। এই যে এটা হচ্ছে টয় ট্রেন স্টেশন, মতিঝিল প্রকৃতি তীর্থ স্টেশন। এখন যাচ্ছি টয় ট্রেনে করে। এটা টয় ট্রেন নাকি মোটামুটি কোমর টোমর খুলে যাবে বুঝতে পারছি না কিন্তু কিছু। তবে দারুণ মজা হচ্ছে, সবাই মিলে উঠেছি বলে। একবার দেখুন, পেছন দিকটা দেখাচ্ছি আপনাদের। এখন আমরা চলে যাব লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। সোয়া 6টা থেকে শো রয়েছে, এখন 6:05। অন্ধকারে ভেসে বেড়ায় মতিঝিলের বাতাসে। আজ পেশ করছি তার কাহিনী। পাটনার দুর্গের দরবারে আলীবর্দী ঘোষণা করেছিলেন, সিরাজ বয়সে নবীন, কিন্তু আল্লাহর মেহেরবানিতে ওর হিম্মত আর তাকত কাবিলে তারিফ। উহাকে আমরা মানিব না। We ask for your help in this matter, respected বেগম সাহিবা। আজ আপনাদের এই তকলিফ দেওয়ার এটাই কারণ, সিরাজকে না সরালে বাংলার আর আমাদের অনেক দুর্গতি আছে। ইংরেজ প্রতিশ্রুতি দিল সিরাজকে সরানোর জন্য সব রকম সাহায্যের। এই গোপন সন্ধির আভাস পেয়ে নবাব মির্জাফরকে বন্দী করার ব্যবস্থা নিলেন। About 950 European infantry, 50 European artillery, about 50 English sailors, and a little over 2,000 native troops, sir. Good. And any news of the... আমার বাংলাকে যে কোনো মূল্যে স্বাধীন রাখতেই হবে। গেল বাংলার সূর্য বিশ্বাস করতেন। সেই জন্যই তোমাকে দরকার। তুমি যাবে তার কয়েদখানায়, কোনো সন্দেহ হবে না। আর তারপর মওকা বুঝে কি বলছেন হুজুর? যা বলছি তাই করো। ওকে না সরালে আমরা কেউ বাঁচবো না। এই নাও মোহর, যাও হত্যা করো সিরাজকে।
এরপর ঘাতকের তলোয়ারের আঘাতে শেষ হয়ে গেল সুবে বাংলার শেষ স্বাধীন নবাবের দাস্তা। সেই রক্তে ভেজা মসনদে ইংরেজরা বসালো মির্জাফরকে। কোটি কোটি টাকার বিনিময়ে বিকিয়ে গেল দেশের স্বাধীনতা। মাটি আবার আবাদ হবে। এই মতিঝিল যেমন আবার পাখির গানে ফুলের গন্ধে হেসে উঠেছে, মুর্শিদাবাদ আবার জাগবে নতুন করে এই নতুন স্বাধীন বাংলায়, যেখানে আমরা সবাই নবাব। এক অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম। এখানে দুর্দান্তভাবে বর্ণনা করা হয়েছে মুর্শিদাবাদের পতনের ইতিহাস। হোটেলে ফেরার পথে দেখতে পেলাম এই জলধারা ক্রুজ। এটা কিন্তু মুর্শিদাবাদ পর্যটনে নতুন একটা সংযোজন। হোটেলে ফিরে জমজমাট খাওয়া দাওয়া আর আড্ডা দিয়ে শেষ হলো দিনটা। কি ভীষণ আন্তরিকতা যে পেয়েছি এখানে, আপনাদের বলে বোঝাতে পারবো না। গুড মর্নিং। দারুণ সকাল, একেবারে গঙ্গার বুকে সবাই মিলে আড্ডা চলছে, আর তার সঙ্গে হাতে এই যে দেখুন ব্রেকফাস্ট। এর থেকে ভালো কি হতে পারে? মুর্শিদাবাদের মতো একটা জায়গা যেখানে একেবারে ইতিহাস চারিপাশে, আর তার মধ্যে আমরা গঙ্গার বুকে বসে ভোরবেলায়, সকালবেলায়, ভোর নয় এখন 9টা পার হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করছি। অমিতদা আমার সঙ্গে রয়েছেন, আর এইদিকে সমর্পিতাদি। সমর্পিতাদি সম্বন্ধে বলতে গেলে বলতে হবে যে এই মুর্শিদাবাদ সম্বন্ধে উনি যতটা জানেন এরকম অনেক কম মানুষই আছে। আজকে সঙ্গে সঙ্গে যখন আমরা চলবো, একসঙ্গে সব কিছু জানবো, তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন শুরু করি দাদা, শুরু হোক আমাদের ব্রেকফাস্ট। এটা দারুণ আইডিয়া আপনার। মুর্শিদাবাদ শুনলে মানুষ ভয় পাচ্ছে এই পলিটিক্যাল রিজন, কমিউনাল রিজনে। এটা একটু বলা দরকার মানুষকে যে মুর্শিদাবাদ সেফই রয়েছে, কিছু নির্দিষ্ট জায়গায় এগুলো হচ্ছে, তাই না? কিছুটা মুর্শিদাবাদ যেহেতু গোটা ডিস্ট্রিক্টের নাম, আর আমাদের এই জায়গাটা একসময় মুর্শিদাবাদ অ্যাজ আ ক্যাপিটাল ছিল। এবার ডিস্ট্রিক্টের 70 কিলোমিটার, 60 কিলোমিটার, 50 কিলোমিটার, 30 কিলোমিটার দূরে কোনো অঘটন বা কোনো ইনসিডেন্ট হলো, সেটা উদ্দেশ্য করেই হোক বা কোনো অ্যাক্সিডেন্টই হোক, তো সেইটার জন্য এই মুর্শিদাবাদকে হাইলাইটে, মানে এই মুর্শিদাবাদেরই নাম খারাপ করা হচ্ছে। কিন্তু এখানে যতক্ষণ আসছে, এই যে এইবারেও যে এত ইন্টারন্যাশনাল টুরিস্ট এসছে, এখানে বেরিয়ে আসে, তো তাদের আজও এই লালবাগ নিয়ে কারোর কোনোদিনও কোনো, আমরা তো দুটো মেয়ে এসেছি, আমরা দুটো মেয়েই তো এলাম এবং খুব সেফলি এসেছি। নিজেরাই ঘুরে দেখছো, আমরা এরকম ভাবেই রাস্তাঘাট, যেখানে মানুষ খুব কর্ডিয়াল এখানে। লালবাগ শহর বলছে এখানে কোনো বিপদ নেই, কখনোই হয়নি। আমি 8 বছর ধরে এখানে আছি, আমার কোনো হলো না। আমি রাত্রিবেলা আমি যেখানে নিয়ে যাবো দেখতে হবে কতটা জঙ্গল, আমি রাস্তাতে ঘুরেছি, আমি মাটির সাথে ঘুরেছি, কখনো কিছু হলো না। হঠাৎ করে শুনতে পাচ্ছি আমরা ঘুরছি তো দুদিন ধরে, মানুষজন যথেষ্ট কর্ডিয়াল, আমরা যেখানে যেখানে যাচ্ছি আরামে ঘুরছি, কোনো সমস্যা নেই। ঠিক এখানেই মাটির তলায় আর ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে রয়েছে নবাব সিরাজের অতি প্রিয় প্রাসাদ হীরাঝিল। এই জায়গাটা খুঁড়েছিলাম আমরা একটুখানি, খোঁড়ার ফলে এই পুরো প্রাসাদ চত্বরটা, এটা কিন্তু পুরো সলিড, তুমি বুঝতেই পারছো না? ওঠার সময় ফিল করতে একটা প্রাসাদ চত্বর, এই মাত্র 3 ফুট পলি রয়েছে। এই যতটা অংশ দেখছো পুরো শেষ মাথা অবধি, পুরো অংশটা কিন্তু প্রাসাদের একটা বড় ব্যালকনি। দেখো, যে মাটির তলায় চাপা। এবারে এসো ব্যালকনির অংশ দেখাচ্ছি। এইগুলো পরে খাঁচকাটা খাঁচকাটা শেষ মাথা অবধি চলে গেছে, ওদিকে শেষ প্রান্ত অবধি। এটা মুঘল আর্কিটেকচারের কাজ। দেখো, এই দেখো, বুঝতে পারছো? ওই দিকটা গেলে আর একটু ঘন দেখাতে পারবো না। মুঘল আর্কিটেকচারের কাজ পুরোটা। 6 ফুট গভীর অবধি চলে গেছে এটা মাটির নিচে। এদিকে এসো,
মানে মাটির তলায় কতটা অংশ ঢুকেছে? পুরোটা 10 বিঘা। আমি জানি না মানুষরা দেখতে পায় না, পুরো অংশটা দেখো কি হিউজ অংশ, আর প্রত্যেকটা কাজ ওই কাজ শেষ মাথা অব্দি রয়েছে। কেন, মানে এই যে এমন পরিষ্কার একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, তারপরও এএসআই কেন কিছু করছে না? এবং এটা তো খনন করে বের করা উচিত, মানে এটা তো সেই অদ্ভুত একটা ইতিহাসের পার্ট, যে ইতিহাসটা একদম মাটির তলায় চাপা পড়ে গেছে। রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী অবধি 34,000-এর বেশি মেল করেছি, এবং এটা আমার কথার কথা না, আমি হাইকোর্টে এরকম মেল জমা করেছি, বাধ্য হয়েছে হাইকোর্ট যেতে। তো এমনি নয়, এটা মানে দীর্ঘদিনের লড়াই, আর সিরাজদৌলার একমাত্র নিদর্শন হচ্ছে এটা। আর এটা ওই যে বলে না যেটা প্রাসাদ ছিল না, না, এটা বাংলা বিহার উড়িষ্যার দরবার নাম্বার 1, নবাবের প্রাসাদ, নবাবের একমাত্র নিদর্শন। এবং এখান থেকে শেষবারের মতো 23 তারিখে ফিরে এসে 24 তারিখ নবাব চলে যাচ্ছেন, আর নবাব ফিরলেন না। এই প্রাসাদেই মির্জাফরকে হাত ধরে টেনে বসিয়েছিলেন রবার্ট ক্লাইভ, মানে মাটি কেটে কেটে প্রাসাদ বসিয়ে দেওয়া। কারণ হলুদ মসজিদ আর সফেদ মস্ক যেটা আছে আমাদের হাজারদুয়ারি চত্বরে, ওই দুটোও তো নদীর ধারে বানানো সিরাজদৌলার, ওই দুটো যদি টিকতে পারে। এটা তো না টেকার কোনো কারণ, এবং বিশাল স্ট্রাকচার, বোঝাই যাচ্ছে। নদী এদিকে ছিলই না সঙ্গীতা, নদী আরো ওদিকে ছিল, আস্তে আস্তে এদিকে সরে এসেছে। এটা হাতে করা। এখানকে ইট খুলে তুমি যদি একটু রাস্তার দিকে যাও, দেখবে বাড়িঘর ওই পাতলা ইটের। কেল্লা নিজামাবাদ চত্বরে প্রচুর বাড়িঘর এখানকার। সিরাজদৌল্লাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তাকে রাখবে না, তাকে রাখলে মুশকিল হয়ে যাবে, তার জন্য এটা পুরো করা ম্যানমেড। এবং আজকেও যখন তাকে ঘিরে গোটা মুর্শিদাবাদ বাণিজ্য করছে, কোটি কোটি টাকার রেভিনিউ বলো, সেখানেও তাকে এইটুকু মর্যাদা দেওয়ার জন্য ফাইট করছে রীতিমতো কোর্টে। আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে অ্যাডভোকেট জেনারেল, আমার জন্য লড়াই করছেন বিকাশবাবু, কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে অ্যাডভোকেট জেনারেল এইটার না বাঁচানোর জন্য। ওরা বলছে এটা নাকি এগ্রিকালচারাল ফিল্ড, এখানে কিছু নেই। তুমি একটু বলে দাও কোথায় দেখছো এগ্রিকালচারাল ফিল্ড? না, অ্যাকচুয়ালি এখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে একটা স্ট্রাকচার এখানে মাটির তলায় চলে গেছে, অনেকটা পোর্শন উপরে উঠে রয়েছে। এগুলো নিয়ে একটু ভাবা দরকার মনে হয়। আমরা এত বলি আমাদের বাংলার ঐতিহ্যের কথা, এগুলোই তো ঐতিহ্য, এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমাদের কিছু করা দরকার। আমরা যে পোর্শনটা দিয়ে হাঁটছি এটা নিশ্চয়ই তুমি কম মানে পুরো বুঝতে পারবে যে ইটের একটা ব্যাপার। আমি একটা জায়গায় দেখিয়ে দিচ্ছি, না এটা ফিল করা যাচ্ছে, এটা মানে তলায় যে বেশি মাটি নেই, না মাটি নেই, এটা পুরো কংক্রিট, পুরো এইরকম। আর এইটা পুরো একটা ওয়াল, একটা বাড়ির মানে ঘরের মাঝখানের পুরো অংশ উঁচুও হয়ে রয়েছে। ছোট ছোট টেরাকোটার ডিজাইনার ইট একাধিক পেয়েছি, ব্ল্যাকওয়ারও পেয়েছি এই পোর্শনটা থেকে। নসিপুর ঘাটে আমরা নামলাম, এবার এগিয়ে যাচ্ছি। সামনেই গাড়ি রাখা আছে, গাড়িটা একদম ঘুরিয়ে ওরা এখানে এনে রেখেছে, সুবিধা হবে তাতে। দারুণ কিন্তু কাটলো সময়টা, মানে এটা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। আমরা এখন আজিমগঞ্জের দিকে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি রানী ভবানীর বরানগরে, যাকে একসময় বলা হতো বাংলার বেনারস। নাটোরের রানী ভবানী এই বরানগরে বাংলার বেনারস তৈরি করতে চেয়েছিলেন। 108টি শিব মন্দির তৈরির পরিকল্পনা ছিল তার। এই ধার্মিক রানী একসময় হয়ে ওঠেন নবাব সিরাজের সম্পূর্ণ বিরোধী। ভাগীরথীর ঠিক পাশেই রয়েছে চার বাংলা মন্দির। রানী ভবানী তৈরি করেছিলেন এই মন্দির। দোচালা শৈলীতে তৈরি 4টি মন্দির মুখোমুখি। প্রতিটি মন্দিরে সূক্ষ্ম টেরাকোটার কাজ।
রামায়ণ, মহাভারত আর পুরাণের নানা কাহিনী মাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে। কি অদ্ভুত কোইন্সিডেন্স দেখুন, আজ কিন্তু শিবরাত্রি। রানী ভবানীর মন্দিরে বাবার মাথায় জল ঢালার সুযোগ পেয়ে গেলাম। কি যে অপূর্ব অভিজ্ঞতা, কি যে অদ্ভুত ফিলিংস, আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। চারবাংলা মন্দিরের একদম পাশেই রয়েছে রানী ভবানীর নাট মন্দির। যদিও এখন দেখতে পাচ্ছেন একেবারে ভগ্ন দশায় রয়েছে, তবে একটা সময় এই নাট মন্দিরে আরতি, কীর্তন এবং শাস্ত্রীয় নৃত্যের আসর বসত, তবে আজকে কালের নিয়মে একেবারে ভগ্ন দশায়। এখানে আশেপাশে আরো অনেকগুলো মন্দির তৈরি করিয়েছিলেন রানী ভবানী। চলুন প্রথমেই দেখে নেব রাজরাজেশ্বরী মন্দির। নমস্কার। আচ্ছা, উনি হচ্ছেন রানী ভবানীর পরিবারের মানে নবম জেনারেশনের পুত্রবধূ আর কি। আচ্ছা, তো এনারা এখানে থাকেন, পিছনে যেখানে রানী ভবানীর প্রাসাদ আছে সেখানেই ওনাদের বাড়ি, এবং ওনাদের বাড়িতেই কিন্তু তারাসুন্দরী সেই গোপালটা রয়েছে। আচ্ছা। কি ভগ্ন দশায় পড়ে রয়েছে দেখুন মন্দির দুটো। চাইলেই কি একটু সংস্কার করা যেত না? ভেবে দেখবেন তো। আসলে আমাদের ইচ্ছেরই অভাব, তাই কত ইতিহাস এভাবে নষ্ট হতে বসেছে। আমার ঠিক পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো ভবানীশ্বর মন্দির। মহাদেব রয়েছেন এখানে। আজ শিবরাত্রি, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যে মন্দিরে যাচ্ছি সব মন্দির খোলা পাচ্ছি। একেই হয়তো বলে ভগবানের আশীর্বাদ। এই মন্দিরটা মুর্শিদাবাদের সব থেকে উঁচু শিব মন্দির, অনেকটা উল্টোনো পদ্মের মতো দেখতে। কি সুন্দর না? ভবানীশ্বর মন্দির, মহাদেবের মন্দির। শোনা যায় নবাব একবার রানী ভবানীর সুন্দরী কন্যা তারা সুন্দরীকে দেখে তাকে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, এমনকি সৈন্যও পাঠিয়েছিলেন তিনি। তবে রানী ভবানীর মতো দক্ষ শাসকের পরাক্রমের কাছে হার মানতে হয় নবাবকে। তবে নবাবের এই কাণ্ড কিন্তু ভুলে যাননি রানী ভবানী। সিরাজের পতনের জন্য যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রে হাত মিলিয়েছিলেন রানী ভবানীও। এই রানী ভবানী যাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। ভবানীশ্বর মন্দিরের একদম কাছেই রয়েছে জোরবাংলা মন্দির। নাটোরের রানী ভবানী আনুমানিক 1800 শতাব্দীতে এটি তৈরি করিয়েছিলেন। দুটি দোচালা ঘরকে জোড়া লাগিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে, যা বাংলার নিজস্ব জোরবাংলা স্থাপত্য রীতির একটা দারুণ উদাহরণ। এখানেও মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত এবং সমসাময়িক জীবনের সূক্ষ্ম পোড়ামাটির কারুকার্য দেখতে পাবেন। পথে যাওয়ার সময় বেশ কয়েকটা রাজবাড়ি দেখতে পেলাম। পথে পড়ল জগৎবন্ধু ধাম, অনেকে ডাহাপাড়া ধামও বলেন। 1871 সালে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থানে তৈরি হয়েছে। এটি ভাগীরথী নদীর পশ্চিম পারে ডাহাপাড়া গ্রামে। আজিমগঞ্জ স্টেশনের বেশ কাছেই কিন্তু এই জগৎবন্ধু ধাম। এই সফরের সব থেকে পবিত্র স্থানে চলে এসেছি এবার, সতীপীঠ কিরিটেশ্বরী দর্শনে। এখন আমরা চলে এসেছি মা কিরিটেশ্বরীর মন্দিরে। এটা কিন্তু 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। যদিও এখানে পড়েছিল মায়ের মুকুটের কিরিট।
তাই অনেকে এই পীঠকে উপপীঠও বলেন। তবে এই মন্দির কিন্তু প্রায় 1000 বছরের পুরনো। যদিও বর্তমানে আপনারা যে মন্দিরটা দেখতে পাবেন সেটা পরে আবার নতুন করে তৈরি করা হয়েছিল। পুরনো যে মন্দিরটা আছে সেখানেও আপনাদের নিয়ে যাব। প্রথমে নতুন মন্দিরটা একটু দেখিয়ে নিই। এই মন্দিরের মধ্যে কিন্তু বৌদ্ধ তন্ত্রের একটা লিঙ্ক রয়েছে। মহাদেবের মন্দির, এখানেও বাবাই আছেন, মহাদেবই রয়েছেন, অনেকগুলো মহাদেবের মন্দির রয়েছে এখানে। মাথার করটি অর্থাৎ খুলির অংশটা, এই কিরিট কথার অর্থটা ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলে মুকুট, কেউ বলে কপাল, কেউ এটা আদি ওটা আদি, এরকম একটা মন্দিরের পরিস্থিতি আছে। আসল তথ্য হচ্ছে করটির থেকে কিরিটি কথাটা, অর্থাৎ যেখানে মুকুটটা ধারণ করা হয় সেই জায়গার অংশটা মায়ের এখানে আছে। এই হচ্ছে সেই ব্রহ্মশিলা, যাকে রক্ষা করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে যান নাটোরের রানী ভবানী। প্রায় উনি আনুমানিক ধারণা যে 300 বছর আগে মায়ের স্বপ্নাদেশে উনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো তখন থেকে শিলাদি পুজো হচ্ছে। এই নকশাই হচ্ছে মায়ের রূপ, ত্রিনয়নী জিহ্বা। বাকি যেগুলো দেখছেন যে ফুল পাতালতা নকশা, এই নকশাগুলো অনেকে ভাবেন যে পাতালতা ফুল, কেউ ভাবছে সাপের মতো, তা কিন্তু নয়। এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্রম, যে হীনযানতন্ত্র, মহাযানতন্ত্র, যে বজ্রযানতন্ত্র, সেই নকশার মধ্যে কিছুটা নিদর্শন এই নকশা। যে নকশা মিলে আপনার তারাপীঠ বা নলাটেশ্বরী আরও বেশ কিছু জায়গায় গেলে, মায়ের বা যে কোনো মন্দিরে গেলে কিছু কিছু জায়গাতে এটা দেখতে পাবেন। যে সমস্ত জায়গায় একসময় বৌদ্ধের প্রভাব ছিল, আপনারা সেখানে গেলে এই ধরনের নকশাগুলো দেখতে পাবেন। এবার নকশা ছেড়ে দিয়ে এই যে খিলানটা দেখছেন বা এই যে খাঁজ 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 যে খোপটা দেখছেন, এই হচ্ছে ইসলামিক স্থাপত্য। অনেক মসজিদে এই ধরনের ইতিহাসগুলো দেখা যায়। দেখবেন হাজারদুয়ারির সামনে ইমামবাড়িতে এই ধরনের নিদর্শন আছে, আরও বেশ কিছু জায়গাতে এই ধরনের স্থাপত্যগুলো দেখা যায়। আর এই হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য, আটচালা কালীঘাটের মডেল, বাংলা স্থাপত্য, অর্থাৎ সর্বধর্মের ইতিহাস দিয়ে রানী ভবানী মন্দিরটি প্রতিষ্ঠা করে গেলেন। ভীষণ ভালো লাগলো। যে কোনো শক্তিপীঠে গেলে এত ভিড় থাকে, মনটাই খারাপ হয়ে যায়। এখানে এত শান্তিতে পুজো করলাম, আর আজকের দিনটাও স্পেশাল, শিবরাত্রি, মানে মনটা ঠান্ডা হয়ে গেল। আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। এই মন্দিরের 1000 বছরের ইতিহাস। দেখলেন তো, সেই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ কিন্তু আজও রয়ে গিয়েছে। পেছনের দিকে যেতে হবে, তবে পাবেন। এখানে আসলে বোঝা মুশকিল যে এখন কোন মন্দিরটা আসল, মানে আদি, আর কোন মন্দিরটা নতুন। প্রত্যেকেই বলছেন যে এই মন্দিরটা আসল, এই মন্দিরটা আসল, বোঝা মুশকিল। শুধু একটা কথা মাথায় রাখবেন, আদি যে মন্দির রয়েছে সেটা কিন্তু পিছন দিকে ভগ্ন দশায় রয়েছে। আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই গ্রাম 2023 সালে ভারতের সেরা পর্যটন গ্রামের পুরস্কার পেয়েছে। এই হলো সেই খোশবাগ, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। 1757 সালের 2রা জুলাই মিরনের আদেশে সিরাজকে হত্যা করার পর
একেবারে সাধারণ একটা কফিনে করে তাকে এখানে আনা হয়েছিল। আজও এখানে শায়িত আছেন তিনি। দিদি, খোশবাগ মানে তো গার্ডেন অফ হ্যাপিনেস, কিন্তু সেটা কবরস্থান কি করে হয়ে গেল? এটার ইতিহাসটা হচ্ছে যে নবাব আলীবর্দী খাঁ তো গোটা জীবন ছোট থেকে খুব পরিশ্রম করেছিলেন এবং প্রচুর যুদ্ধবিগ্রহ। উনি যখন 1740-এ মুর্শিদাবাদের মসনদে বসছেন তখতি মোবারকে, তখন উনি ঠিক করলেন যে প্রচুর যুদ্ধ, আমার একটু শান্তির জায়গা চাই। তাই চেহেল-সেতুন থেকে অনেকটা পশ্চিমে এসে ভাগীরথী নদীর এপারে এই খোশবাগ তার মায়ের স্মৃতিতে তিনি তৈরি করেন। এবং এটা খুব একেবারে পিওর সাধনার জায়গা, স্পিরিচুয়ালিটির জায়গা। তো তিনি পরিবার নিয়ে আসতেন, 108 রকমের গোলাপ ফুটতো, মমা করতো, খুশবুবাগ মমা করতো গন্ধে। তো উপাসনা করতেন, নামাজ করতেন এবং চলে যেতেন। তার ঠিকই করা ছিল যে একটা জায়গা নির্দিষ্ট করা যে আমার সেখানে সমাধি হবে। তার প্রিয় নাতিকে বলে গেছিলেন নবাব সিরাজ, সেটাই 1756 সালে নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পরে 10ই এপ্রিল তিনি মারা গেছেন, তখন সমাধিস্থ করা হয়। ঠিক তার 15 মাসের মাথায় পলাশির যুদ্ধ এবং গোটা ফ্যামিলি মারা গেল, তাদের মারা হলো, হত্যা করা হলো এবং মুছে দেওয়ার জন্য পশ্চিম পাড়ে এই খোশবাগে একের পর এক শুইয়ে দেওয়া হলো। তার মানে খোশবাগের যে উদ্দেশ্য ছিল সেটা খানিকটা বদলেই গেল। একদম অদ্ভুত একটা সুখস্মৃতি কী করে একটা অদ্ভুত ভয়ঙ্কর স্মৃতি হয়ে গেল। এবং খোশবাগকে রক্ষা করলেন লুৎফুন্নেসা বেগম। তাকে 7 বছর পর জিঞ্জিরা প্যালেস থেকে ফিরিয়ে আনা হলো, মাতোয়ালির কাজে এখানে রাখা হলো। জীবনে 33টা বছর তিনি সেবা করেছেন, 108 রকমের গোলাপ ফুটিয়েছেন এবং তার পরবর্তীকালে তার জেনারেশন যারা ছিল তারা করেছেন। খোশবাগকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু সেই দুঃখে ভরে গেল খোশবাগ। এবং সিরাজকে যে এখানে এনে ফেলে দেওয়া হলো, ভেবেছিল যে সবাই ভুলে যাবে, ততটাই মুছে দেওয়ার চেষ্টা হলো যতটাই তিনি থেকে গেলেন। এবার আমরা ঢুকছি, এই যে 3 রকমের বাংলা বিহার সিম্বল সহ এই গেট, এই যে ভিতরে ঢুকে গেলাম, এটা নবাব সিরাজ আছেন এখানে। আমরা বারোদুয়ারির মধ্যে প্রবেশ করছি। সিরাজের পত্নী লুৎফুন্নিসা এখানেই জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন। আমৃত্যু সিরাজের কবরের দেখাশোনা করেছেন তিনি। মৃত্যুর পর তাকেও এখানে সমাহিত করা হয়। এটা নবাব সিরাজের সমাধি, তার পাশে রয়েছে তার ভাইয়ের সমাধি, আর এখানে রয়েছেন তার বেগম। এটা ঐতিহাসিকরা বলেন এখানে শায়িত 34 জনের মধ্যে 32 জনই সেই যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিলেন। ছোট ছোট শিশুরাও বাদ যায়নি। আনন্দের খোশবাগ হয়ে গেল বিষাদময় ইতিহাস। এই ইতিহাসগুলো জানা দরকার, এই সমস্ত জায়গায় আসা দরকার। বাংলার শেষ স্বাধীন নবাব এখানে শায়িত রয়েছেন। মুর্শিদাবাদে এসে অবশ্যই আসবেন, এখানে ইতিহাসগুলো জানবেন। আমরা এখন চলে এসেছি লালবাগ সদরঘাটে। এখান থেকে গাড়ি করেই আমরা পার হব। নদীর কাছাকাছি এলেই না মনটা ভালো হয়ে যায়। আমরা এখন হোটেলে ফিরবো, একটু রেস্ট নিয়ে আর একটা জায়গায় যাব। সূর্যাস্তের রক্তিম আভা যখন গঙ্গার জলে মিশছে, তখন আমরা নদী পার হলাম। হোটেলে ফিরে অবেলায় লাঞ্চ করার পর আজকের শেষ আকর্ষণ মুর্শিদাবাদী সিল্ক। অমিতদাই সঙ্গে করে নিয়ে গেলেন। যাওয়ার পথে আমি আমার প্রিয় এক মানুষের বাড়িও দেখতে পেলাম। এটা কিন্তু অরিজিৎ সিং এর বাড়ি, আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং। স্থানীয় দোকানে পৌঁছে শাড়ি যেমন দেখলাম, তেমনই দেখলাম কি নিপুণ শিল্পকলায় তৈরি হচ্ছে বিশ্ববিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক। একেবারেই সহজ নয়, প্রচুর ক্যালকুলেশন লুকিয়ে রয়েছে এর মধ্যে। এটা একটা আর্ট।
যা প্রায় হারিয়েই যেতে বসেছে। একবার এইটা হাত দিয়ে এগুলো একদম অরিজিনাল মুর্শিদাবাদ সিল্ক। একদম পিওর, নিজেদের নিজেদের প্রোডাক্ট। কিরকম দাম এটা? এটা 7,500। 7,500, মানে আঁচলের কাজটা? হ্যাঁ, চলে কাজটা দেখুন। আচ্ছা, সব হাতে মাকু করিয়ে। বুঝতে পেরেছি, সব হ্যান্ডমেড তাই তো? কোকুন, যেটা আমরাকে কোকুন বলি, মানে এর ভেতরে কিন্তু পোকাটা আছে, এই সেই কোকুন। আর তারপর সেখান থেকে অনেক প্রসেস রয়েছে, কোকুন সেদ্ধ টেদ্ধ করে অনেক রকমভাবে করেন ওনারা। তারপর এই যে সেই বিখ্যাত সিল্ক বা রেশম। ভীষণ ভালো কাটলো সময়, জানেন তো। এক তো অমিতদা এবং তার পুরো পরিবার, তাদের হোটেল, সবটা ফাটাফাটি, জায়গাটা দুর্দান্ত। মুর্শিদাবাদে ছোটোবেলাতেও এসেছি, কিন্তু এখন যেন একেবারে নতুন করে আবিষ্কার করলাম, এত ভালো লাগলো। আর যে ভয়টা সবাই পাচ্ছেন এখন নিউজ চ্যানেল দেখার পর, যে মুর্শিদাবাদে আসলে কোনো সমস্যায় পড়তে হবে না, তো আমি কিন্তু তার প্রমাণ যে সমস্যায় পড়তে হবে না। এক তো দারুণ দারুণ জায়গা দেখতে পাবেন, এত সুন্দর সুন্দর জিনিস কেনাকাটি করতে পারবেন। আর এখানকার মানুষজন ভীষণ ভালো, এখানে কোনো রকম সমস্যা আমাদের হয়নি। আমরা দুটো মেয়ে এখানে এসেছিলাম, এত আনন্দ করলাম, এত মজা করলাম। আমার তো এই জার্নিটা সত্যি সারা জীবন মনে থাকবে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আসুন, মুর্শিদাবাদ ঘুরুন, আমাদের ইতিহাসকে হারিয়ে যেতে দেবেন না, এই রিকোয়েস্টটা থাকবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। বাই বাই, গুড নাইট।